সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে থেকে আমার ইউটিউবের যাত্রা শুরু। এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি, আমার প্রথম ভিডিও, তখন আমার সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম। দেখা যাক আমরা কত দূর যেতে পারি, আমাদের সাথেই থাকবেন। আজকের ক্লাসে আমরা শিখব ইন্টারমিডিয়েট রসায়ন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। যারা তোমরা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে রাখবা, কারণ তোমাদের আসন্ন পরীক্ষায় এইখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। আজকে আমরা শিখব অর্ধ সমীকরণ পদ্ধতিতে অথবা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। অর্ধ সমীকরণ পদ্ধতি কথাটা প্রশ্নে উল্লেখ থাকবে না, প্রশ্নে উল্লেখ থাকবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করো। অর্ধ সমীকরণ পদ্ধতি বলা হয় কারণ এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। জারণে অর্ধেক বিক্রিয়া হয় এবং বিজারণে অর্ধেক বিক্রিয়া হয়। জারণ যেহেতু অর্ধেকটা বিক্রিয়া করে এবং বিজারণ যেহেতু আরও অর্ধেক বিক্রিয়া করে, এই জন্যই এই বিক্রিয়াগুলোকে অনেক টিচাররা অর্ধ সমীকরণ বিক্রিয়া বলে। তবে তোমরা পরীক্ষার প্রশ্নে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করবে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ শেখার জন্য আগে বেশ কিছু ধারণা লাভ করতে হবে এই সম্পর্কে আমাদের। আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। 43 ডেজ এইচএসসি 25 ব্যাচ, আপনাদের আর মাত্র 43 দিন সময় হাতে আছে পরীক্ষার, সেটার কাউন্টডাউনেই করতেছিলাম এখানে। আচ্ছা, আমরা শিখতে যাচ্ছি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করতে গেলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে কয়েকটা বিষয়। এর মধ্যে একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার পরিবর্তিত রূপ। জারণ বিজারণ বিক্রিয়ায় জারক এবং বিজারকগুলো পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়। আগে আমরা এই কয়েকটা শিখে নেব। জারণ বিজারণ বিক্রিয়ার পরিবর্তিত রূপ। নাম্বার 1, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটি ক্রোমিক 3+ রূপান্তরিত হয়ে যাবে। জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 পরিণত হয়ে যাবে ক্রোমিক 3+, Cr3+ আয়ন হিসেবে সেটি কাজ করবে। আপনাদের এটা আগে থেকে জানা রাখা লাগবে। তারপর হচ্ছে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটি পরিবর্তিত হয়ে যাবে ম্যাঙ্গানাস 2+ আয়ন, Mn2+ পরিণত হবে। তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত। আপনারা মনে রাখবেন অবশ্যই, অক্সালিক অ্যাসিড পরিবর্তিত হয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়। জারণ বিজারণ বিক্রিয়ার পরিবর্তিত রূপের ক্ষেত্রে অক্সালিক অ্যাসিড চেঞ্জ হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ Fe2+, Fe2+ পরিবর্তিত হয়ে Fe3+ রূপান্তরিত হবে। তারপর হচ্ছে পটাশিয়াম হ্যালাইড KX। পটাশিয়াম হ্যালাইড বলতে এখানে এক্স দিয়ে হেলোজেন বোঝাচ্ছে, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তবে এখানে আমরা ক্লোরিন, ব্রোমিন এগুলো তেমন একটা পাবো না, ফ্লোরিনও পাবো না। পটাশিয়াম হ্যালাইড হিসেবে আমরা পটাশিয়াম আয়োডাইডকে পাবো। শুধুমাত্র পটাশিয়াম আয়োডাইডে এখানে কাজ করবে। তাহলে KX হয়ে যাবে মূলত এখানে X2। তাহলে এখানে যদি থাকে KI, সেটা হয়ে যাবে I2। এরপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এটি পরিবর্তিত হয়ে যাবে অক্সিজেন। তারপর আছে আরও হাইড্রোজেন সালফেট। হাইড্রোজেন সালফেট চেঞ্জ হয়ে শুধুমাত্র সালফার ধাতুতে পরিণত হবে। এবং সর্বশেষ আমাদের আছে সোডিয়াম থাইওসালফেট Na2S2O3, সোডিয়াম থাইওসালফেট, এটি চেঞ্জ হয়ে যাবে টেট্রাথায়োনেট S4O6, এটার নাম হচ্ছে টেট্রাথায়োনেট। তো প্রিয় শিক্ষার্থীরা, জারণ বিজারণ বিক্রিয়ার পরিবর্তিত রূপ যদি আমরা জানতে পারি, আমরা যদি এটা শিখি, আপনারা সবাই খাতায় নোট ডাউন করে নেন বিষয়টা। আমি আরেকবার করে বলে দিচ্ছি। পটাশিয়াম ডাইক্রোমেট হয়ে যাবে ক্রোমিক 3+, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয়ে যাবে Mn2+, ম্যাঙ্গানাস 2+ আয়ন। অক্সালিক অ্যাসিড, এটা প্রচুর আসে পরীক্ষায়, অক্সালিক অ্যাসিড হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। তবে মনে রাখবেন পরীক্ষার মধ্যে এই দুইটা কমন। বিজারণ অর্ধবিক্রিয়ায় জারক হিসাবে কাজ করবে K2Cr2O7 অথবা KMnO4, এই দুইটার মধ্যে একটা থাকবেই। আপনি যে কোনো বিক্রিয়া করেন, এই দুইটার মধ্যে একটা আপনি কমন পাবেন। এই দুইটার সাথে যে কোনো একটা এখান থেকে বিক্রিয়া করবে। অক্সালিক অ্যাসিড H2C2O4 হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড Fe2+, রূপান্তরিত হয়ে যাবে Fe3+। তারপর আছে পটাশিয়াম হ্যালাইড KX,
এখানে হ্যালোজেন হিসাবে শুধু আয়োডিনে কাজ করবে, মানে এখানে আমরা পেয়ে যাব Ki হয়ে যাবে I2। তারপর হাইড্রোজেন পারক্সাইড H2O2, এটা অক্সিজেন হিসাবে কাজ করবে, আর হাইড্রোজেন সালফেট হয়ে যাবে শুধু সালফার ধাতু। এবং সর্বশেষ সোডিয়াম থায়োসালফেট পরিণত হবে টেট্রাথায়োনেটে, নামটা মনে রাখবেন, টেট্রাথায়োনেট। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে প্রথমে বুঝাই বিষয়টা, তারপর আস্তে আস্তে আমরা আরও সামনে অনেকগুলো বিক্রিয়া একইভাবে সলভ করতে পারবো। পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস ফেরাস সালফেট প্লাস লঘু সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট এবং ফেরাস সালফেট এই দুইটা দ্রবণের মধ্যে একটা দ্রবণ জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে আর একটা দ্রবণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখান থেকে যে কেউ একজন জারণ আরেকজন বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আমরা আগেই বলতে পারতেছি না, বিক্রিয়া করার পর আমরা বিষয়টা বুঝতে পারবো। আগেই বলা যাবে, বাট আমরা বিক্রিয়া করার পর বিষয়টা বুঝে নিব যে কে জারণ দিচ্ছে আর কে বিজারণ দিচ্ছে। আর লঘু সালফিউরিক অ্যাসিডের ব্যবহার হচ্ছে অম্লীয় মাধ্যম তৈরি করার জন্য, আমরা এখানে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব। আপনি যখন জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটাবেন, এটা অবশ্যই একটা অম্লীয় বা ক্ষারীয় যে কোনো একটা মাধ্যমে বিক্রিয়াটা ঘটাতে হবে। তবে আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে শুধুমাত্র অম্লীয় মাধ্যমেই জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণটা আছে, তাই আমরা অম্লীয় মাধ্যমে এখানে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণটা করব। আমরা এখানে চাইলে লঘু সালফিউরিক অ্যাসিডের জায়গায় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড লঘু HCl ব্যবহার করতে পারতাম। তবে সাবধান, কোনো অবস্থাতেই লঘু হোক কিংবা গাঢ় হোক, কোনো অবস্থাতেই সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে আমরা কখনোই নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারবো না, কারণ লঘু হোক বা গাঢ় হোক উভয় অবস্থায় নাইট্রিক অ্যাসিড তীব্র জারক বা বিজারক হিসাবে কাজ করে। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যে কোনো একটা নিয়ে কাজ করব, পটাশিয়াম ডাইক্রোমেট বা FeSO4, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমরা প্রথমে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 নিয়ে কাজ করতে যাচ্ছি। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া করতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে দর্শক আয়ন চিনতে হবে। দর্শক আয়নটা বিক্রিয়া থেকে বাদ দিতে হবে। এবং প্রশ্ন হচ্ছে যে দর্শক আয়ন কি? আমরা খেলার মাঠের দর্শক কাদেরকে চিনি? যারা খেলার মাঠে উপস্থিত থাকে বাট খেলায় অংশগ্রহণ করে না, তারাই হচ্ছে খেলার মাঠের দর্শক। বিক্রিয়ার ক্ষেত্রেও সেম, যারা বিক্রিয়ায় উপস্থিত থাকবে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, যে সকল আয়ন বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই সকল আয়নকে দর্শক আয়ন বলা হয়। দর্শক আয়ন চেনার উপায় একটাই উপায়, খুব সহজে মনে রাখবেন, যে সকল আয়নের যোজনী কখনো চেঞ্জ হয় না, যোজনী কখনো পরিবর্তন হয় না, সেই সকল আয়নই হচ্ছে দর্শক আয়ন। যেরকম সোডিয়াম 11 নম্বর মৌল, একটি ইলেকট্রন সে দান করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। একইভাবে পটাশিয়াম 19 নম্বর মৌল, একটি ইলেকট্রন দান করে সে 18 নম্বর মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে এবং সোডিয়াম পটাশিয়াম এগুলো প্লাস আয়ন হিসেবে থাকবে। সোডিয়াম কিংবা পটাশিয়াম কখনোই 2+ বা 3+ হওয়া সম্ভব নয়, অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের যোজনী কোনোদিনও চেঞ্জ হয় না, তাই সোডিয়াম এবং পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন। অন্যদিকে আমরা বলতে পারি ফেরাস সালফেট বা এফির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, Fe আয়রন মাঝে মধ্যে 2+ হয়, আবার মাঝে মধ্যে 3+ হিসেবেও আয়রন কাজ করে। অপরদিকে আমরা বলতে পারবো আয়রনের কথা, Fe মাঝে মধ্যে 2+ও হয়, আবার Fe মাঝে মধ্যে 3+ও হয়। এই যে এইখানে Fe এর যোজনী বা আয়রনের যোজনী কিন্তু পরিবর্তন হচ্ছে, সুতরাং বলা যায় যে আয়রন কিন্তু দর্শক আয়ন না। দর্শক আয়ন হওয়ার শর্ত একটাই, যার যোজনী কখনো চেঞ্জ হবে না। তো এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এখানে পটাশিয়াম এবং ক্রোমিয়াম এই দুজনের মধ্যে কে দর্শক আয়ন? প্রথম কথা হচ্ছে যে পটাশিয়ামের দর্শক আয়ন, কারণ পটাশিয়াম এর যোজনী কখনো চেঞ্জ হয় না। ক্রোমিয়াম যে দর্শক আয়ন না, সেটা বোঝার জন্য আমরা অন্য একটা বিষয়ে যদি ফোকাস করি তাহলে বিষয়টা সহজে বুঝতে পারবো। আপনাদের রসায়ন প্রথম পত্রের 3য় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ে আমরা ডি ব্লক মৌল সম্পর্কে জেনে আসছি। সেখানে ডি ব্লকের মধ্যে একটা স্পেশাল কিছু মৌল ছিল, যেগুলো ছিল অবস্থান্তর মৌল। এবং অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো ছিল, এর মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল যে পরিবর্তনশীল জারণমান প্রদর্শন, অর্থাৎ যারা অবস্থান্তর মৌল তারা জারণমান পরিবর্তন করতে পারে। এবং আমরা জানি যাদের জারণমান পরিবর্তন হয় বা যোজনী পরিবর্তন হয়, সেই সকল যৌগ কখনোই দর্শক আয়ন হিসেবে কাজ করে না। তাহলে 21 এবং 30 নম্বর মৌল, অর্থাৎ স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক বাদ দিয়া, অর্থাৎ টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত এই যে মৌলগুলো সবাই হচ্ছে অবস্থান্তর মৌল। তাহলে অবস্থান্তর মৌল নিজেদের যোজনী চেঞ্জ করতে পারে। সো ক্রোমিয়াম 24 নম্বর মৌল,
অর্থাৎ ক্রোমিয়ামও অবস্থান্তরমূলক, তাই ক্রোমিয়াম এর যোজনী চেঞ্জ করতে পারবে। তাই ক্রোমিয়াম কখনোই দর্শক আয়ন না, সবসময় দর্শক আয়ন হিসেবে পটাশিয়াম কাজ করবে এই ক্ষেত্রে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এখান থেকে দর্শক আয়ন বাদ দিতে হবে। দর্শক আয়ন বাদে আমরা এখান থেকে প্রথমে দর্শক আয়নটা বাদ দিব। আমরা এখান থেকে দর্শক আয়ন হিসেবে পটাশিয়াম ছিল, পটাশিয়ামকে যদি বাদ দেই বাকি থাকে Cr2O7। এই ক্ষেত্রে মনে রাখবেন, আপনি যে আয়নটা বাদ দিতেছেন দর্শক আয়ন হিসেবে যদি আপনি একটা ধনাত্মক আয়ন বাদ দেন তাহলে এর উপর একটা ঋণাত্মক আয়ন দেবেন। তো আমরা দর্শক আয়ন হিসেবে এখানে পটাশিয়ামকে দেখতে পাচ্ছি, পটাশিয়ামকে যদি বাদ দেই আমরা পাচ্ছি Cr2O7। মনে রাখবেন, দর্শক আয়ন হিসেবে যদি কখনোই প্লাস আয়ন বাদ যায় তাহলে এই এর উপর আমরা মাইনাস আয়ন ব্যবহার করব। এইখান থেকে দুইটা পটাশিয়াম প্লাস আয়ন চলে গেছে, একটা পটাশিয়াম আমরা জানি একটা প্লাস, আর দুইটা পটাশিয়াম এখানে দুইটা প্লাস, অর্থাৎ K2 দর্শক আয়ন থাকায় আমরা যখন দর্শক আয়নটা বাদ দিলাম অর্থাৎ দুইটা প্লাস আয়ন বা পজিটিভ আয়ন এখান থেকে আমরা বাদ দিয়ে দিছি। কখনো যদি আমরা পজিটিভ আয়ন বাদ দিই এইখানে আমরা সেটার নেগেটিভ আয়ন বসাই দিব। দুইটা পটাশিয়াম বাদ দেওয়ার কারণে দুইটা প্লাস আয়ন চলে গেছে, দুইটা প্লাস আয়ন যেহেতু চলে গেছে এই জন্য এই দুইটা প্লাস আয়নের বিপরীতে আমরা এখানে বসাবো দুইটা মাইনাস আয়ন। কখনো যদি মাইনাস আয়ন চলে যায় তাহলে আমরা এটার উপরে বসাবো প্লাস আয়ন, কখনো যদি প্লাস আয়ন চলে যায় আমরা বসাবো কি মাইনাস আয়ন। আমরা আবার একটু বোঝার চেষ্টা করি, এখানে পটাশিয়াম একটা প্লাস, বাট এখানে পটাশিয়াম চলে গেছে দুইটা, যেহেতু দুইটা প্লাস আয়ন চলে গেছে এই জন্য এর উপর হবে মাইনাস আয়ন। তারপর কিছুক্ষণ আগে আমরা লিখছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এর পরিবর্তিত রূপ। এর পরিবর্তিত রূপ কি আমরা প্রথমেই শিখছিলাম ক্রোমিক 3+, অর্থাৎ Cr3+। আমরা মূলত এখানে করছি জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ, অর্থাৎ আমাদেরকে দুই পাশ বিক্রিয়ক এবং উৎপাদে দুই দিকে আমাদের সমান রাখতে হবে। আমরা একটু বাম পাশে তাকায় দেখি, এখানে ক্রোমিয়াম আছে দুইটা কিন্তু ডান পাশে ক্রোমিয়াম একটা। অনেকে চিন্তা করতে পারেন ডান পাশে তিনটা ক্রোমিয়াম আছে, এখানে 3 হচ্ছে আয়ন সংখ্যা না, ক্রোমিয়ামের সংখ্যা বাম পাশে দুইটা, ডান পাশে হচ্ছে শুধুমাত্র একটা। তো দুইটারে সমতাকরণ করার জন্য আমরা এখানে দুইটা ক্রোমিয়াম দিয়ে দিব। তাহলে দেখেন এই পাশে ছিল বাম পাশে ছিল দুইটা ক্রোমিয়াম, এখন ডান পাশেও ক্রোমিয়াম হয়ে গেছে দুইটা। এর পরের কাজ হচ্ছে আমাদের এই বিক্রিয়ায় দেখব কতটা অক্সিজেন আছে। মনে রাখবেন এটা এইখানে পটাশিয়াম ডাইক্রোমেট জারক হিসেবে কাজ করতেছে এবং এটা একটা বিজারণ অন্তর্বিক্রিয়া, এটা আমরা একটু পরে গেলে দেখতে পাবো। এর পরের কাজ হচ্ছে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট মূলত জারক হিসেবে কাজ করে, জারকে যতগুলো অক্সিজেন থাকবে তত সংখ্যক পানি আমাদের উৎপাদে লিখতে হবে। তো আপনি একটু তাকায় দেখেন জারকের মধ্যে এখানে 7 অণু অক্সিজেন আছে, তাহলে এর সাথে মিল রেখে আমরা এই পাশে লিখবো হচ্ছে 7 অণু পানি। সবাই একটু খেয়াল করেন, আমরা বারবার দুই পাশ মিলানোর চেষ্টা করব। এখানে দেখেন দুইটা ক্রোমিয়াম, সো এই পাশেও দুইটা ক্রোমিয়াম এবং এখানে 7 অণু অক্সিজেন, এখানেও পানির মধ্যে 7 অণু অক্সিজেন আছে। কিন্তু আমরা 7 অণু অক্সিজেনের সাথে ম্যাচ করে যে আমরা ওই পাশে 7 অণু পানি দিলাম, এর কারণে একটা ঘটনা এখানে ঘটে গেছে। সেটা হচ্ছে এই দেখেন আপনারা খেয়াল করে 7 দুগুণে 14টা হাইড্রোজেন ডান পাশে উৎপন্ন হয়েছে, যার কোনো অস্তিত্ব বাম পাশে নাই। অর্থাৎ ডান পাশে আমাদের অতিরিক্ত 14টা হাইড্রোজেন আছে, সেটা বাম পাশে নাই। তো এই জন্য দুই পাশকে মিলানোর জন্য, দুই পাশে সমান বানানোর জন্য আমরা বাম পাশে 14টা হাইড্রোজেন প্লাস আয়ন যুক্ত করে দেব। বিষয়টা আবারও বোঝার চেষ্টা করেন, আমরা 7 অণু অক্সিজেনের জন্য ডান পাশে 7 অণু পানি তৈরি করলাম। 7 অণু পানি তৈরি করতে গিয়া অক্সিজেনের পাশাপাশি 7 দুগুণে 14টা, এই যে 7 দুগুণে 14টা হাইড্রোজেন প্লাস আয়ন আমাদের উৎপন্ন হয়ে গেছে। কারণ 14টা হাইড্রোজেন প্লাস আয়ন তো আমাদের বিক্রিয়কে নাই, সেটার জন্য আমরা 14টা হাইড্রোজেন প্লাস আয়ন আমরা বাম পাশে যোগ করে দেব। এবার একটু ম্যাচ করে দেখবেন, ক্রোমিয়াম আছে এই পাশে দুইটা, এই পাশেও দুইটা, তারপর অক্সিজেন এখানে আছে 7টা, এই পাশে অক্সিজেন আছে 7টা, এখানে হাইড্রোজেন আছে 14টা, ডান পাশেও হাইড্রোজেন আছে 14টা। অর্থাৎ আমাদের টোটালি সব কিছু মিলেই গেছে। সব কিছু মিলে যাওয়ার পরও এখনও একটা জিনিস এখনও মিলার বাকি আছে, সেটা হচ্ছে দুই পাশে ইলেকট্রন সংখ্যা। দুই পাশে আমাদের ইলেকট্রন এখনও মিলে নাই, আমরা একটু ইলেকট্রন মিলানোর চেষ্টা করব। জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন মিলানো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে ইলেকট্রন মিলানোটাই হচ্ছে আসল পড়া বলতে গেলে। তো দেখেন বাম পাশে একটু তাকায় দেখেন, আপনার কাছে আছে 14টা প্লাস আয়ন এবং আছে 2টা মাইনাস আয়ন। মনে রাখবেন প্লাস আয়ন মাইনাস আয়ন সবসময় ক্যান্সেল আউট হয়, কাটাকাটি যায়। এখানে যেহেতু 2টা মাইনাস আয়ন আছে, এই পাশের 14টা প্লাস আয়ন থেকে সে 2টা প্লাস আয়নকে বাদ দিতে পারবে, অর্থাৎ 2টা মাইনাস আয়ন এখান থেকে 2টা প্লাস আয়নকে ভিনিশ করে দিবে। সো এই পাশে যদি 14টা থেকে 2টা প্লাস আয়ন চলে যায়
তাহলে মোট আমাদের 12টা প্লাস আয়ন আছে। আমি আবারও বলছি, এখানে এর উপর দুইটা যে মাইনাস আয়ন কীভাবে আসছিল মনে আছে নিশ্চয়ই, দুইটা পটাশিয়াম প্লাস আয়ন বাদ দিয়েছিলাম, এই জন্য মাইনাস আসছিল। তাহলে দেখেন আমরা যদি এখান থেকে দুইটা মাইনাস আয়ন দুইটা প্লাস আয়নকে ক্যান্সেল আউট করে বাদ দেয়, কাটাকাটি করে, তাহলে এই পাশে আর প্লাস আয়ন আছে হচ্ছে 12টা। তো তদ্রূপ আমরা ডান পাশে প্লাস আয়ন দেখব কতটা আছে। ডান পাশে ক্রোমিক 3+, এক অণু ক্রোমিয়াম 3+, এখানে ক্রোমিয়াম আছে 2 অণু, তাহলে 3 দুগুণে 6+। দেখেন দুই পাশে আয়ন কিন্তু মিলে নাই, বাম পাশে প্লাস আয়ন আছে 12টা এবং ডান পাশে আছে 6টা। দুই পাশে আয়নগুলো আমাদেরকে সমান এবং সেম বানাইতে হবে। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে পাশে আয়ন বেশি আছে সেইখান থেকে আমরা আয়ন কমাবো। অর্থাৎ এই পাশে আছে 6টা, এই পাশে আছে 12টা, যে পাশে বেশি আয়ন আছে সেইখান থেকে কমায় আমরা মানে সমান সমান করার চেষ্টা করব। অর্থাৎ +12 থেকে আমরা +6-এ যাওয়ার চেষ্টা করব। তাই +12 থেকে যদি আমরা +6-এ যাই, সহজ কথা, খুব সিম্পলি চিন্তা করবেন। অর্থাৎ এখানে আছে 12টা প্লাস আয়ন, 12টা প্লাস আয়ন থেকে আমরা চাইতেছি 6টা প্লাস আয়নে যাইতে। অর্থাৎ বাকি আরও যে 6টা প্লাস আয়ন এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে। তো প্লাস আয়ন বাদ দিতে পারে শুধুমাত্র মাইনাস আয়ন এবং প্লাস আয়ন সবসময় কাটাকাটি হয়, এটি একটু মাথায় রাখবেন। তাহলে এখানে যেহেতু 12টা প্লাস আয়ন আছে আমাদের, 12টা প্লাস আয়ন থেকে আপনি 6টা প্লাস আয়নে আসতে চাইতেছেন, অর্থাৎ আরও 6টা প্লাস আয়ন আপনাকে বাদ দিতে হবে। 6টা প্লাস আয়ন বাদ দিতে গেলে 6টা মাইনাস আয়ন নিয়ে আসতে হবে, আর আমরা জানি ইলেকট্রন হচ্ছে মাইনাস আয়ন বিশিষ্ট। তাহলে এখান থেকে যদি আপনি 6টা মাইনাস আয়ন 6টা প্লাস আয়নটা কাটে, তাহলেই কেবল আর 6টা প্লাস আয়ন বাকি থাকবে। তো 6টা মাইনাস আয়ন দেওয়ার মানে হচ্ছে 6টা ইলেকট্রন যুক্ত করা। 6টা মাইনাস আয়নের মানে হচ্ছে 6টা ইলেকট্রন, কারণ ইলেকট্রন হচ্ছে মাইনাস আয়ন যুক্ত। এবার আমরা আরেকবার একটু মিলিয়ে দেখব। এখানে দেখেন 6টা মাইনাস আয়ন, এখানে আরও 2টা মাইনাস আয়ন, তাহলে মাইনাস আয়ন হয়ে গেল আমাদের কাছে 8টা মাইনাস আয়ন। এই 14টা প্লাস আয়ন থেকে 8টা প্লাস আয়ন কাটাকাটি করবে। 8টা প্লাস আয়ন এবং 8টা মাইনাস আয়ন কাটাকাটির পর এই পাশে আর বাম পাশে আর 6টা প্লাস আয়ন অবশিষ্ট থাকবে এবং ডান পাশেও আমাদের 6টা প্লাস আয়নে আছে। এই যে দেখেন আমাদের দুই পাশে এবার সবগুলো সমান হয়ে গেল আয়ন সহ। এবার দুই পাশে আয়নও আমাদের সমান আছে। এইবার একটু খেয়াল করে দেখেন বিক্রিয়ায় কি হয়ে গেছে। ইলেকট্রনটা বাম পাশে আমরা যুক্ত করছি, মানে ইলেকট্রনের গ্রহণ হয়েছে। এইসব বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, বাম পাশে ইলেকট্রন মানে বিক্রিয়কে ইলেকট্রন মানে নিজের কাছে ইলেকট্রন মানে ইলেকট্রনের গ্রহণ। আর ইলেকট্রন যদি আপনি ছেড়ে দিতে চান অবশ্যই তীর চিহ্নের ডান পাশে মানে উৎপাদে ছাড়তে হবে। তাহলে এখানে বিক্রিয়া, এই বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন গ্রহণ হয়েছে। আমরা জানি জারণ মানে ইলেকট্রনের ছাড়ন আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। তাহলে এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। ক্লাসের শুরুতে আমরা বলছিলাম যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ, এইটার আরেকটা নাম হইতে পারে অর্ধ সমীকরণ পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। কারণ হচ্ছে এই যে দেখেন বিজারণ এখানে অর্ধ বিক্রিয়া দিল আর বাকি অর্ধেক বিক্রিয়া দিবে হচ্ছে জারণ। কিন্তু পরীক্ষার প্রশ্নে অবশ্যই আমরা এই নামটাই উল্লেখ পাবো, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। যাই হোক, আমরা একটু সামনের দিকে আগাইতে থাকি। দেখেন আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এর কাজ শেষ করলাম। এবার আমরা চলে যাব ফেরাস সালফেটে। ফেরাস সালফেটের ক্ষেত্রে একটু খেয়াল করেন, সালফেট SO4 সবসময় 2- হয়। SO4 কিন্তু 3- 4- বা শুধু মাইনাস হওয়া সম্ভব নয়। অর্থাৎ SO4 এর যোজনই কখনোই চেঞ্জ হয় না। অপরদিকে Fe আছে, আয়রন আছে। আয়রন মাঝে মধ্যে 2+ হয়, আবার আয়রন মাঝে মধ্যে 3+ও হয়। অর্থাৎ আয়রনের যোজনী কিন্তু চেঞ্জ হয়। আর আমরা জানি যার যোজনী চেঞ্জ হয় সেই দর্শক আয়ন না, যার যোজনী চেঞ্জ হয় না সেই দর্শক আয়ন। এখানে যেহেতু সালফেটের যোজনী কখনোই চেঞ্জ হবে না, সালফেট SO4 2- থাকবে সবসময়, তাই এখানে সালফেট হচ্ছে দর্শক আয়ন। অর্থাৎ আমরা জানি এই বিক্রিয়ায় দর্শক আয়নগুলোকে বাদ দিতে হয়। এখানে সালফেট SO4 2- যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকবে Fe। আমরা বলছিলাম যে এখান থেকে যদি প্লাস আয়ন চলে যায় তাহলে এর উপর আসে মাইনাস আয়ন, আর মাইনাস আয়ন চলে গেলে আসে হচ্ছে প্লাস আয়ন। আমরা আবারও একটু খেয়াল করব, এখানে পটাশিয়াম হচ্ছে প্লাস আয়ন, একটা পটাশিয়াম একটা প্লাস আয়ন, এখান থেকে 2টা পটাশিয়াম চলে গেছিলো, এই জন্য 2টা প্লাস আয়ন এখান থেকে চলে গেছিলো, এই জন্য এর উপর দিয়েছিলাম আমরা 2-। প্লাস আয়ন চলে গেলে দিতে হবে মাইনাস, একইভাবে মাইনাস আয়ন চলে গেলে আমরা দিব প্লাস। সালফেট তো 2-, তাই না? তো SO4 সালফেট যেহেতু এখান থেকে চলে গেছে, অর্থাৎ 2টা মাইনাস আয়ন চলে গেছে, তাই আমরা Feর উপর দিব প্লাস আয়ন। যেহেতু সালফেট SO4 2-, আমরা সালফেট অর্থাৎ 2টা মাইনাস আয়ন বাদ দিছি, তাই Feর উপর দিব কি 2+। এবং কিছুক্ষণ আগে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার পরিবর্তিত রূপের জায়গায় দেখছিলাম
Fe2+ পরিবর্তিত হয়ে যাবে Fe3+। তো সেই কাজে আমরা করব Fe2+, ডান পাশে আইসা হয়ে যাবে Fe3+। একটু খেয়াল করেন, দুই পাশে আমাদেরকে সমান বানাইতে হবে। বাম পাশে একটা Fe আছে, ডান পাশেও একটা Fe, অর্থাৎ আয়রনের পরিমাণ সমান সমান আছে, আয়রনের সংখ্যা সমান সমান আছে। কিন্তু এখন একটা জিনিস অসমান আছে, সেটা হচ্ছে দেখেন আয়ন বাম পাশে আছে 2+, ডান পাশে আছে 3+, অর্থাৎ ডান পাশে আয়নটা বেশি আছে। আমরা এটা জানি যে যেই জায়গায় বেশি আয়ন আছে সেইখান থেকে আমরা কমাইতে পারবো। তাহলে এখানে আয়ন আছে 3টা, 3+, তো 3+ থেকে আমরা চলে আসবো 2+-এ, অর্থাৎ 3+ থেকে যদি 2+ আসতে চাই আমার একটা প্লাস আয়ন এখান থেকে বাদ দিতে হবে। আমরা আর একটা প্লাস আয়ন বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে ইলেকট্রন যুক্ত করা। সহজ কথা, প্লাস আয়ন বাদ দিবেনই ইলেকট্রন যুক্ত করা। তাহলে আপনার যেহেতু একটা প্লাস আয়ন এখান থেকে বাদ দিবেন, সো জাস্ট একটা ইলেকট্রন এখানে যুক্ত করে দেন। এই যে একটা ইলেকট্রন একটা প্লাস আয়নকে এখান থেকে ক্যান্সেল আউট করবে, তাহলে এখানে হয়ে যাবে 2+, আর বাম পাশে অলরেডি 2+ আছে। এবং এই বিক্রিয়া দেখেন ডান পাশে আমরা ইলেকট্রন পাচ্ছি, অর্থাৎ Fe থেকে Fe3+ এবং প্লাস ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন এখানে ছেড়ে দেওয়া হয়েছে বা দান করা হয়েছে। সমান চিহ্ন মানে সমীকরণের তীর চিহ্নের ডান পাশে যদি ইলেকট্রন ছাড়া হয় সেটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, এবং সেই বিক্রিয়াকে বলা হবে জারণ। কারণ জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, তাহলে এটার নাম হবে জারণ অর্ধ বিক্রিয়া। কিন্তু এখনও একটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে দেখেন জারণ বিক্রিয়ায় সেই ইলেকট্রন ত্যাগ করলো একটা, এবং বিজারণ বিক্রিয়ায় সেই ইলেকট্রন গ্রহণ করতেছে 6টা। এটা কখনোই সম্ভব নয়। জারণে যতটা ইলেকট্রন ছাড়বে বিজারণেও ঠিক ততগুলো ইলেকট্রনে গ্রহণ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এবং উপরে নিচ থেকে ইলেকট্রনগুলো আমাদেরকে কাটাকাটি করতে হবে। তাহলে এইখানে যেহেতু 6টা ইলেকট্রন আছে, এইখানেও আমাদের 6টা ইলেকট্রনে বানাইতে হবে। দুইটা প্রসেস নাম্বার 1, আমরা এই প্রথমটাকে মানে বিজারণ অর্ধ বিক্রিয়াকে 1 নং সমীকরণ এবং জারণ অর্ধ বিক্রিয়াকে আমরা 2 নং সমীকরণ ধরবো। এবং 1 নংকে যেহেতু চেঞ্জ করতে হবে না, এখানে 6 রাখবো আমরা, তাহলে 1 নংকে 1 দ্বারা এবং 2 নংকে 6 দ্বারা গুণ করব। 2 নংকে যদি আমরা 6 দ্বারা গুণ করি, এখানে এসে পড়বে 6টা ইলেকট্রন। তারপর আমরা 6টা ইলেকট্রন কাটতে পারবো। আপনি চাইলে সরাসরি 6 বসাই দিতে পারেন। আবার বলতেছি, আমাদের ইলেকট্রনগুলো সমান বানাইতে হবে, অর্থাৎ বিজারণে যেহেতু 6টা ইলেকট্রন আছে, জারণেও আমাদেরকে 6টা ইলেকট্রনই হইতে হবে। তাই আমরা জারণের সবার সাথে 6 দিয়ে গুণ করে দেবো। এখানে দিয়ে দিব 6, এখানে 6 এবং ইলেকট্রনের সামনে 6। আপনারা চাইলে মিলিয়ে দেখতে পারেন, Fe3+ সামনে আছে 6, 3 6 18টা প্লাস আয়ন আছে, এখানে আছে 3 6 18টা প্লাস আয়ন, এবং মাইনাস আয়নগুলো প্লাস আয়নকে কাটতে পারে। তাহলে 6টা মাইনাস আয়ন এখান থেকে যদি 6টা প্লাস আয়নকে কাটে, তারপর অবশিষ্ট প্লাস আয়ন থাকবে আরও 12টা। এবং বাম পাশে দেখেন 6 দুগুণে 12টা প্লাস আয়ন। তাহলে দেখেন বাম পাশেও এফির মধ্যে 12টা প্লাস আয়ন, ডান পাশেও 12টা প্লাস আয়ন, অর্থাৎ মিলে গেছে। এইবার এই সমীকরণ দুইটাকে আমরা একসাথে যোগ করে দেব, এবং যোগ করার পর যে বিক্রিয়াটা পাবো এটাকে আমরা বলবো সমগ্র বিক্রিয়া। এবার আপনি চাইলে 6টা ইলেকট্রন কাইটা দিতে পারেন, অর্থাৎ যেহেতু সমান সমান হয়ে গেছে। এবার বিক্রিয়কের অংশগুলো বিক্রিয়কে অর্থাৎ বাম পাশে লিখবেন, এবং উৎপাদের অংশগুলো উৎপাদে অর্থাৎ ডান পাশে লিখবেন। তো বাম পাশে প্রথমে আছে Cr2O7 2- প্লাস 6 Fe2+ প্লাস 14 হাইড্রোজেন প্লাস। এবং ডান পাশে আমরা লক্ষ্য করে দেখতেছি আছে প্রথমেই 2Cr3+ প্লাস এখানে আছে 6 Fe3+ প্লাস 7H2O, মানে 7 অণু পানি আছে। তো এই সমীকরণটার আরেকটা নাম হচ্ছে কঙ্কাল সমীকরণ। কঙ্কাল সমীকরণ কেন বলা হচ্ছে? আসলে এই যে এখানে দেখেন প্লাস আয়ন মাইনাস আয়ন বের হয়ে আসে, মানে হাড্ডিগুডির মতো অনেকটা, তাই এটার নাম হচ্ছে কঙ্কাল সমীকরণ। কেউ যদি এই পর্যন্ত রাখেন পরীক্ষায়, টিচাররা হয়তো মার্কস দিয়ে দিতে পারে, বাট নিয়ম হচ্ছে কঙ্কাল সমীকরণ না, এই কঙ্কাল সমীকরণ থেকে আমাদের পূর্ণ সমীকরণে নিয়ে আসতে হবে। আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে কঙ্কাল সমীকরণ থেকে পূর্ণ সমীকরণে নিয়ে আসা। কঙ্কাল সমীকরণ কেউ যদি না বুঝে থাকেন, আপনারা প্লিজ কমেন্ট করবেন, এবং আমি পরের ক্লাসে হয়তো আবার আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিব। আচ্ছা, এবার আমরা কঙ্কাল সমীকরণ থেকে পূর্ণ সমীকরণে যাব। সেটা যাওয়ার একটাই প্রসেস, সেটা হচ্ছে এই যে আমরা যে দর্শক আয়নগুলোকে বাদ দিয়েছিলাম, দর্শক আয়নকে আবার সরি বলে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। দর্শক আয়নগুলো বাদ দেওয়ার পর আমাদের মধ্যে অনুশোচনা যাচ্ছে যে ওদেরকে বাদ দেওয়া ঠিক হয় নাই, আমরা ওদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে সর্বশেষ কাজ হচ্ছে আমাদের এই কঙ্কাল সমীকরণ থেকে পূর্ণ সমীকরণে ব্যাক করা। সেটার জন্য কাজ হচ্ছে যে দর্শক আয়নগুলো আমরা বাদ দিয়েছিলাম, সেই দর্শক আয়নগুলো আবার আমরা ফিরিয়ে নিয়ে আসবো বিক্রিয়ায়, এবং আমরা পূর্ণ সমীকরণে রূপ দিব। তাহলে আপনারা লিখেন দর্শক আয়নসমূহ হিসেবে এখানে কে কে কাজ করছে। এখানে দর্শক আয়ন হিসেবে কাজ করতেছে হচ্ছে পটাশিয়াম প্লাস
আর এইখানে দর্শক আয়ন হিসেবে কাজ করতেছে হচ্ছে সালফেট SO4 2-। এদেরকে আমরা পুনরায় ফিরিয়ে নিয়ে আসবো, পুনরায় ফিরিয়ে এনে আমরা পূর্ণ সমীকরণের রূপ দিব। কেউ যদি লেখা না বোঝেন তাহলে বললেন। আচ্ছা, এখন দর্শক আয়ন ফিরিয়ে আনার নিয়ম হচ্ছে, দেখেন এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ চার্জ মিলেই আছে। এখানে আছে মাইনাস আয়ন, এখানে আবার প্লাস, এখানে আবার প্লাস, মানে প্লাস মাইনাস মিলেই আছে বিক্রিয়ায়। যে জায়গায় আপনারা মাইনাস আয়ন পাবেন, যেরকম এইখানে আছে 2-, সেইখানে যাবে পটাশিয়াম প্লাস। আর যেইখানে আপনারা প্লাস আয়ন পাবেন, যেইগুলোতে প্লাস আয়ন আছে সেইখানে আসবে মাইনাস আয়ন। দর্শক আয়নের মধ্যেও দেখেন একটা প্লাস, একটা হচ্ছে মাইনাস। এই প্লাস আয়নটাকে অবশ্যই আমাদের মাইনাস আয়নের সাথে বসাইতে হবে এবং মাইনাস আয়নটাকে অবশ্যই আমাদের প্লাস আয়নগুলোর সাথে বসাইতে হবে। এটি হচ্ছে নিয়ম। তাহলে আমরা একটু বসানোর চেষ্টা করি। প্রথমে আছে দেখেন Cr2O7 2-, এর সাথে অবশ্যই বসবে পটাশিয়াম প্লাস। আমরা জানি প্লাস আয়নগুলো সামনে বসে। এবার আপনার বিক্রিয়ার সিস্টেম তো জানেন, আয়নকে এক্সচেঞ্জ করতে হবে। এই যে এখানে আছে 2-, এই 2- 2 দিয়ে দিবেন এখানে, এবং পটাশিয়ামের প্লাস আয়ন মানে এখানে 1 দিয়ে দিবেন এইখানে। সহজ কথা, আপনাদের বাম পাশে এই যে উক্ত বিক্রিয়া বাম পাশে যা ছিল সেটাই উৎপন্ন হবে, অর্থাৎ K2Cr2O7, এটা কোনো চেঞ্জ হবে না, বাম পক্ষ যা আছে তাই থাকবে। দেখেন আবারও দেখেন Cr2O7 2-, আর এখানে বসতেছে পটাশিয়াম প্লাস। এই যে এই 2- 2টা চলে আসবে জাস্ট পটাশিয়ামের নিচে। আমরা জানি বিক্রিয়া নিয়ম এটাই, একজনের আয়ন আরেকজনের নিচে চলে যায়। তারপর আমরা একটু খেয়াল করে দেখব, এখানে আছে Fe2+। Fe2+ অবশ্যই বিক্রিয়া করবে SO4 2- এর সাথে। তাহলে Fe আর SO4 স্বাভাবিকভাবে বিক্রিয়া হবে, কারণ হচ্ছে এই Fe হচ্ছে 2+, SO4 হচ্ছে 2-, 2+, 2- কাটাকাটি যাবে। আর এখানে ছিল 6, এই যে Feর সামনে 6 আছে, এই 6টা আমরা সামনে বসাই দেব। মূলত যে এই বিক্রিয়ার মধ্যে সামনে 6 আনার জন্য আমরা এত কিছু করলাম। এখন বিক্রিয়ার প্রসেস আপনারা জানেন, SO4 এর 2 এসে পড়বে হাইড্রোজেনের নিচে, এবং হাইড্রোজেনের যে 1 সেটা SO4 এর নিচে। তাহলে হয়ে যাবে এই 2 যদি এখানে এসে পড়ে H2SO4। সহজ কথা, বাম পাশে যা ছিল সেটাই H2SO4। সবাই একটু খেয়াল করবেন, এখানে হাইড্রোজেন আছে মাত্র 2টা, আর এই ক্ষেত্রে হাইড্রোজেন আছে 14টা। আমরা যদি 14টা হাইড্রোজেন বানাইতে চাই, সামনে 7 দিয়ে গুণ করব, তাহলে এই যে 7 দুগুণে 14টা হাইড্রোজেন হয়ে গেছে। তবে এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, মনে রাখার বিষয়, এটা মনে রাখবেন, যত অণু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে তত অণু পানি উৎপন্ন হবে বিক্রিয়াতে। সহজ কথা, পানি উৎপন্ন হবে যত অণু, এখানে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে তত অণু। এই যে দেখেন আমরা বাম পক্ষ কমপ্লিট করলাম, সেম যা ছিল তাই। K2Cr2O7 FeSO4, এখানেও FeSO4, লঘু সালফিউরিক অ্যাসিড, এখানেও সালফিউরিক অ্যাসিড পাইছি, জাস্ট 6 এবং 7 এইটুকু আনার জন্য এই বিক্রিয়াটা। তারপর আমরা ডান পক্ষে চলে আসি। দেখেন ক্রোমিক 3+ আছে এখানে, তো যেহেতু ক্রোমিক 3+ প্লাস আয়ন, এখানে অবশ্যই মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ সালফেটের সাথে বিক্রিয়া করবে। তাহলে ক্রোমিয়াম এবং সালফেটকে আমরা লিখলাম। এবং ক্রোমিয়াম যেহেতু 3+ আমরা জানি, এবং সালফেট যেহেতু 2-, আয়ন এক্সচেঞ্জ হবে না, অর্থাৎ ক্রোমিয়ামের যে 3+ এর 3 এটা চলে আসবে এইখানে, এবং সালফেটের যে 2- এর 2 এটা চলে আসবে এইখানে, অর্থাৎ Cr2SO4 3 এরকম উৎপন্ন হবে। দেখেন এখানে ক্রোমিয়াম উৎপন্ন হয়েছে 2টা, এইখানেও ক্রোমিয়াম আছে 2টা, একটু মিলায় ম্যাচ করে আপনাকে দেখতে হবে অবশ্যই। তারপর এখানে আছে Fe3+, যেহেতু সে প্লাস আয়ন, সে অবশ্যই সালফেটের সাথে বিক্রিয়া করবে। Fe এবং সালফেট এই দুইটার বিক্রিয়া হতে যাচ্ছে। Fe যেহেতু 3+ এবং সালফেট যেহেতু 2-, বিক্রিয়ার সিস্টেম আপনারা জানেন যে আয়নগুলো চেঞ্জ হবে। যেহেতু Fe 3+, 3 চলে যাবে এখানে, যেহেতু সালফেটের 2-, 2 চলে আসবে এখানে। তো আপনারা একটু খেয়াল করে দেখেন, Fe হইল কয়টা? Fe হয়েছে এখানে 2টা, আর এই বিক্রিয়ায় Fe আছে কয়টা? 6টা। তাহলে এখানে যদি আমরা 6 বানাতে চাই, সামনে কত দিব? সামনে আমরা 3 দিয়ে গুণ করে দিব। তাহলে দেখেন এই যে 3 দুগুণে 6টা Fe হয়ে গেছে। এরপর আপনার বাকি আছে শুধু পানি। পানির সাথে কেউ বিক্রিয়া করবে না, কারণ পানির উপর প্লাস বা মাইনাস কোনো আয়ন নাই, তাই পানি আকারে থাকবে, এখানে পানি কারোর সাথে বিক্রিয়া করবে না। একদম শেষে মনে করে এই কাজটা করবেন, একদম ভুলে যাবেন না, সেটা হচ্ছে এই যে দর্শক আয়ন, এরাও নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, দর্শক আয়নগুলোও নিজেদের মধ্যে বিক্রিয়া করে। তো এইটাও আপনাকে লিখতে হবে, পটাশিয়াম এবং সালফেট। পটাশিয়াম যেহেতু শুধু প্লাস আয়ন, এই 1 আসবে এখানে, 1-এর দাম নাই, সো এই যে সালফেট যেহেতু 2-, এই 2 চলে আসবে এখানে, মানে K2SO4, এবং বাম পাশে দেখেন K2 আছে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বিক্রিয়া, অর্ধ সমীকরণ বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। তবে আপনাদের এই বিক্রিয়াটা 100% হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা জিনিস চেক দিবেন,
চেক দিয়ে পরীক্ষা হল থেকে বের হবেন যে এটা মিলছে কিনা। যদি মিলে তাহলে আপনার বিক্রিয়াটা কমপ্লিট। সেটা হচ্ছে দুই পাশে সালফেট মিলতে হবে। একটু বাম পাশে খেয়াল করে দেখেন, এই যে এখানে সালফেট আছে, সামনে আছে 6, অর্থাৎ 6টা সালফেট, এবং এখানে 7 এবং এই যে সালফেট মানে 7টা সালফেট। তাহলে আপনার মূলত বিক্রিয়কে আপনার সালফেট আছে মোট হচ্ছে 13টা। একইভাবে যদি উৎপাদেও আপনার 13টা সালফেট থাকে তাহলে বুঝবেন যে আপনার বিক্রিয়াটা কমপ্লিট। সো এই যে এইখানে দেখেন সালফেট আছে 3টা, প্লাস এখানে 3টা সালফেট, সামনে আবার 3, 3 × 9টা সালফেট, প্লাস এই যে এইখানে আছে আরেকটা সালফেট। তো 9 আর 1 10 আর 3 হচ্ছে 13টা সালফেট। দেখেন বাম পাশেও এবং ডান পাশে উভয় পাশে 13টা সালফেট আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের সালফেটগুলো মিলে গেছে। সালফেট আপনার মিলিয়ে দেখাইতে হবে না পরীক্ষায়, আপনি জাস্ট রাফের মধ্যে নিজে একটু দেখে নেবেন বা মনে মনে হিসাব করে নেবেন যে আপনার সালফেটগুলো হইল কিনা। এটাই হচ্ছে আমাদের অর্ধ সমীকরণ পদ্ধতিতে অথবা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। কেউ যদি কোনো একটা জায়গায় একটু কম বুঝে থাকেন বা না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন, বা এই যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন, তারপর মার্ক করে আপনি চাইলে কমেন্ট করতে পারেন যে এই অংশটা আপনি বুঝেন নাই। নেক্সট কোনো একটা ক্লাসে বা ভিডিওতে আশা করি এটা বুঝিয়ে দেওয়া যাবে। তো আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। K2Cr2 7 জায়গায় KMnO4 প্লাস FeSO4 প্লাস লঘু H2SO4, এবং প্রত্যেকটা বিক্রিয়া আপনারা KMnO4 এবং K2Cr2O7 এটা আপনাদের হোমওয়ার্ক করলেও বাসায় আপনারা নিজেদের মতো করে চেষ্টা করতে পারেন। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আপনারা কী পড়তে চান বা কোন টপিকস আপনাদের প্রয়োজন, নাকি আমরা জারণ বিজারণে আরও কিছুদিন কন্টিনিউ করব, সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এটা আজকে আমার প্রথম ভিডিও বা প্রথম ক্লাস, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটিও অন রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকেন এবং চ্যাম্পিয়নের সাথেই থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।